আমার বন্ধুর বউ আমার সামনে ঘোমটায় মুখ ঢেকে থাকতো, কিন্তু তবুও রাতে খাওয়ার জন্য বন্ধু আমাকে তার বাড়িতে নিয়ে যেত। একদিন বন্ধু তার স্ত্রীর জন্য একটি সুন্দর পায়ের নূপুর কিনেছিল। আমি বাড়িতে ফিরে আমার বউয়ের পায়ে সেই নূপুর দেখে অবাক হয়ে গেলাম। আমার সন্দেহ হওয়ার পরের দিনই না বলে আমি বন্ধুর বাড়িতে গেলাম। ঘরে ভিতরে পা দিতেই আমার হুঁশ উড়ে গেল, কারণ সেখানে তো আজ আবার সন্ধ্যার দিকে কমলেশ জোর করেছিল যে আমাকে ওর বাড়িতে যেতে হবে। ওর বউ বিরিয়ানি রান্না করেছে। আমি না করেছিলাম, কারণ প্রতিদিন কমলেশের বাড়িতে যাওয়া আমার পছন্দ হচ্ছিল না। ওর বউ আমার সামনে ঘোমটায় মুখ ঢেকে থাকে। আমি বুঝতে পারতাম যে সে আমার আশাটা পছন্দ করে না, কিন্তু জানি না কেন কমলেশের চোখে এটা পড়ে না। ও সপ্তাহে 2-3 বার আমাকে জোর করে ওর সাথে বাড়িতে নিয়ে যেত। আমি আর ও একই অফিসে কাজ করি, আর আমাদের মধ্যে ভালোই বন্ধুত্ব ছিল। আমার বিয়ের সময় একবার মাত্র ও আমাদের বাড়িতে এসেছিল, তারপর আর কখনো আমাদের বাড়িতে পা রাখেনি। আমি বললাম, না রে, আজ তোর সাথে যেতে পারবো না। কমলেশ বলল, কেন? মনে হয় তুই বৌদির ভয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে চাইছিস। ভাবলাম এভাবে তো এ আমার পিছন ছাড়বে না, তাই অন্য একটা অজুহাত খাড়া করলাম। আমি মাথা নেড়ে বললাম, না সেটা না, আসলে বাবা অসুস্থ, তাই তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আজকে এমনিতেই বাড়িতে যেতে দেরি হয়ে যাবে। কমলেশ মাথা নেড়ে বলল, ঠিক আছে, ডাক্তারের কাছে যাবি যখন, তখন আর কি করা যাবে। আসলে আমার বাবা মা আলাদা বাড়িতে থাকতেন, আর আমি আমার স্ত্রীকে নিয়ে কোম্পানি দেওয়া বাড়িতে থাকতাম। যাই হোক, কমলেশের পিছন ছাড়িয়ে অফিস থেকে বাড়ি ফিরে এটা দেখে অবাক হলাম যে আমার স্ত্রী তখন বাড়িতে নেই। এরকমটা আগে কখনো হয়নি। কাকলি আর আমার বিয়ে হয়েছে 2 বছর হয়ে গেছে। এই 2 বছরে যখনই অফিস থেকে বাড়িতে ফিরতাম, জানতাম আমার স্ত্রী বাড়িতেই আছে। তাকে দেখতে না পেয়ে আমি গেটম্যানের কাছে গিয়ে বললাম, দাদা, আমার ওয়াইফ কিছু বলে গেছে যে সে কোথায় গেছে। গেটম্যান বলল, স্যার, ম্যাডাম প্রতিদিনের মতো আজকেও কোথাও চলে গেল, তাড়াতাড়ি ফিরে আসবেন। আমি গেটম্যানের কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। সে প্রতিদিনের মতো বাড়ি থেকে বেরিয়ে গেছে? মানে সে প্রায় বাড়ি থেকে বাইরে যায়? তাহলে আমি এটা জানতে পারিনি কেন? আমি বললাম, দাদা, আপনি কি বলতে চাইছেন? তিনি বললেন, স্যার, আমরা চাকর, বাড়ির মালিকরা কোথা থেকে আসে কোথায় যায় কিভাবে বুঝবো? ম্যাডাম ফিরে এলে আপনি নিজেই তাকে জিজ্ঞেস করবেন। আমি মাথা নাড়িয়ে রুমে ফিরে এসে ভাবতে লাগলাম, আমার স্ত্রী কোথায় যেতে পারে। এসব ভেবে ভেবে আমার মাথা টনটন করতে লাগলো। এভাবেই 2 ঘন্টা কেটে গেল। তারপর কমলেশ ফোন করে বলল, আঙ্কেলের চেক আপ হয়েছে? ডাক্তার কি বললেন? আমি বললাম, না, বাবা কোনো কাজে ব্যস্ত, তাই তিনি আজকে যেতে রাজি হননি। কমলেশের কণ্ঠে দুশ্চিন্তার ভাব স্পষ্ট ফুটে উঠেছিল। সে বলল, গৌতম, তুই এ কি বলছিস? তুই আমাকে বলেছিলি আঙ্কেলের চেক আপ করাতে যাবি। ওর কণ্ঠে স্পষ্ট রাগের আভাস। আমি বললাম, কি করব, বাবা যেতে রাজি হলেন না। এই বলে ফোন কেটে দিলাম। আধ ঘন্টা পরেই আমার বউ যখন রুমে ঢোকে, তাকে খুব নার্ভাস দেখাচ্ছিল। সে নিজেই বলল, সরি, আমি বাড়ি ছিলাম না। তোমার খিদে পেয়েছে তাই না? আমি নাতে মাথা নেড়ে কাকলির মুখের দিকে খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলাম। মনে হলো ও কিছুটা টেনশন। আমি বললাম, কাকলি, তুমি কোথায় গেছিলে? তখন ও নিচের দিকে তাকিয়ে বলল, আমি প্রতিবেশী এক বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম, তার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আমি মাথা নেড়ে তাকে আর প্রশ্ন করলাম না, কারণ আমার ভালো লাগছিল না যে আমার স্ত্রী আমার দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে কথা বলে। যাই হোক, সে খাবার রান্না করলো, তারপরে আমরা খেতে বসলাম। তখন কাকলে বলতে লাগলো, গৌতম, তোমার তো বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, তার কি হলো? ওর কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম, কারণ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা আমার ছিল না, চেক আপেরও দরকার ছিল না। আমি অফিসে বসে এই কথাটি বানিয়ে বলেছিলাম, যাতে আমাকে কমলেশের বাড়িতে যেতে না হয়, আর তার স্ত্রীও কোনো সমস্যা না হয়। আমি কাকলির দিকে তাকিয়ে বললাম, আমি তোমাকে কখন বললাম যে আমি বাবাকে হাসপাতালে নিয়ে যাব? সে কিছুক্ষণ চিন্তা করে তারপরে বলল, আমি তোমার অফিসে ফোন করেছিলাম, সেখান থেকে জানতে পারলাম তুমি বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছ, তাই আমি প্রতিবেশী বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম। আমি হ্যাঁতে মাথা নাড়ালাম, কিন্তু আজ কাকলিকে কেমন অদ্ভুত লাগছিল। ওর আচার আচরণে অনেক পার্থক্য বোঝা যাচ্ছিল, যা দেখে আমি খুব টেনশনে পড়ে গেলাম। সারা রাত আমার ঘুম আসেনি। গেটম্যানের কথায় আমার বউ কোথাও একটা চায়, এই ভেবে কষ্ট পাচ্ছিলাম।
তারপরে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আমার স্ত্রী নিশ্চয়ই বান্ধবীর বাড়িতেই যায়, কারণ আমি তাকে সন্দেহ করতে পারছি না। যদিও কাকলি আর আমার বিয়ে হয়েছে মাত্র 2 বছর, কিন্তু আমরা একে অপরের ছোটবেলা থেকেই চিনতাম। আমাদের দুজনের মধ্যে প্রথম থেকে খুব ভালো বন্ধুত্ব এবং ভালোবাসা ছিল। কাকলি আমাকে খুব ভালোবাসতো, আর এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, তাই ওর উপর আমার পূর্ণ আস্থা ছিল। সকালে অফিসে গেলে কমলেশ আমার উপর রেগে গেল। সে বলল, কেন তুই কাল ডিনারে আসলি না? আমি তোর জন্য স্পেশাল বিরিয়ানি তৈরি করতে বলেছিলাম। জানিস, আমার স্ত্রী রাগ করে বলেছে, কই তোমার বন্ধু তো এলোই না, তুমি আমাকে দিয়ে খালি খালি কষ্ট করালে। আমি বললাম, ভাই, আমি বৌদির অসুবিধার কথা ভেবে আসিনি। আমি গেলেই তিনি ঘোমটা টেনে থাকেন, আমার উপস্থিতিতে তার অসুবিধা হয়, আর আমি তাকে অসুবিধায় ফেলতে চাইনি। কমলেশ বলল, দোস্ত, আমার বউ শুধু তোর সামনেই না, আমার ভাই বাড়িতে এলেও তখনও সে তাই করে। তাহলে কি ভাইকেও বাড়িতে ডাকা বন্ধ করে দেব? আমি নাতে মাথা নাড়িয়ে বললাম, সে তো নিজের ভাই। আমি চাই না যে আমার কারণে তোর আর বৌদির মধ্যে ঝগড়া হোক। আমার কথা শুনে কমলেশ হাসতে হাসতে বলল, আরে ভাই, আমার বউ সেরকম না। মনে হচ্ছে কাকলে বৌদি তোকে বাড়িতে অতিথি নিমন্ত্রণ জানানোর অনুমতি দেন না, তাই তুই এত ভয় পাচ্ছিস। অন্যদিকে আমার স্ত্রী বলে যে অতিথি হলো ভগবানের রূপ। কমলেশের কথা শুনে আমি একেবারে চুপ হয়ে গেলাম এবং বললাম, দোস্ত, কথায় তোকে কেউ হারাতে পারবে না। পরের বার যখন ডাকবি তখন অবশ্যই যাব। আমার কথা শুনে কমলেশ খুশি হলো। আমি ভাবলাম কমলেশের বউ হয়তো আমাকে আর খেতে ডাকতে দেবে না, কিন্তু আমি কি জানতাম যে 2 দিন পরেই সে আবার আমাকে তার সাথে বাড়িতে নিয়ে যেতে চাইবে। এবার কমলেশ বলল, তোর বৌদি রুটি আর মাংস কষা তৈরি করেছে, তোকে আজকে আমার সাথে যেতেই হবে। আমি ভাবছি ওর বউ কিভাবে জানে কোনটা আমার প্রিয় খাবার। কমলেশের বলাতে আমাকে যেতেই হলো, কারণ এবার আমি না বলে তাকে কষ্ট দিতে চাইনি। পুরো অফিসে কমলেশের বন্ধু আমি ছাড়াও 3-4 জনের সাথে ছিল, কিন্তু সে কখনোই তাদের বাড়িতে নিয়ে যেত না। আমি না করলেও যেহেতু ও শুনতো না, তাই বাধ্য হয়ে তার সাথে গেলাম। তার স্ত্রী খুবই নার্ভাস ছিল। সে হলুদ রঙের কাপড় পরে ঘোমটা দিয়ে মুখ ঢেকে রেখেছিল। আমি বৌদির উপস্থিতিতে চোখ নামিয়ে রাখতাম, কিন্তু সে যখন কিছু বাসন রাখছিল, তখনও বাসনগুলো ঠক ঠক আওয়াজে শব্দ বোঝা যাচ্ছিল যে তার হাত কাঁপছে। যাই হোক, খাবার রেডি হওয়ার পর আমি আর আমার বন্ধু খেতে বসলাম। তখনই আমার কাকলির কথা মনে পড়লে বললাম, দোস্ত, তোর বৌদি নিশ্চয়ই চিন্তা করবে। আমি তাকে ফোন করে বলে দিই যে আমার ফিরতে দেরি হবে। আমার কথা শুনে কমলেশের গলায় খাবার আটকে গেল। আমি তাড়াতাড়ি তাকে জলের গ্লাস এগিয়ে দিলাম, কিন্তু তারপরেও তার কাশি থামছে না। কাশি একটু থামলে সে বলল, তুই যদি ছোটোখাটো কথাও বৌদিকে ফোন করে বলিস, তাহলে বৌদির কাছে তোর গুরুত্ব থাকবে। তিনি তোর জন্য অপেক্ষা করুন। অপেক্ষার যন্ত্রণার মধ্য দিয়েই ভালোবাসা বাড়ে। আমি হেসে ফেলে বললাম, হয়েছে, তোর চিন্তাভাবনা তোর কাছে রাখ। ছোটবেলা থেকে আমাদের দুজনের মধ্যে ভালোবাসা আছে। কমলেশের হাসিটা ক্ষণিকের জন্য ফিকে হয়ে মুখে একটা অন্যরকম ভাব ফুটে উঠল, যা আমি বুঝতে পারলাম না। আমি মোবাইলে দিয়ে কাকলির নাম্বার ডায়াল করলাম, তখনই ফোন বেজে উঠল। কিছু অনুভূতি হওয়ায় ফোনটা কান থেকে সরিয়ে দিলাম। মনে হলো রান্নাঘরে কাকলির মোবাইল বাজছে। তারপর আওয়াজ থেমে গেল। এরপর আমি কানে ফোন নিয়ে বললাম, কাকলি, তুমি কোথায়? ও বলল, কোথায় আর যাবো, বাড়িতেই আছি। তুমি বলো তুমি কোথায়? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আমি বললাম, সরি, তোমাকে বলতে ভুলে গিয়েছি। আসলে আমি কমলেশের বাড়িতে এসেছি। আমি এখানে খেয়ে নিয়েছি, তুমিও খেয়ে নাও। ও হ্যাঁ বললে আমি ফোনটা কেটে দিলাম। খাওয়া দাওয়ার পরে আমি বাড়িতে ফিরে এলাম। বাড়িতে ঢুকতেই কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। গেটম্যানকে জিজ্ঞেস করলাম, দাদা, আজকে ম্যাডাম কোথাও গিয়েছিলেন? তিনি আমার দিকে হ্যাঁতে মাথা নেড়ে বললেন, তিনি মাত্র 20 মিনিট আগেই এসেছেন। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি মাত্র 1 ঘন্টা আগে কাকলিকে ফোন করেছিলাম। সে আমাকে বলছিল যে বাড়িতে আছে। জানি না কোন কোন জিনিস সে আমার কাছ থেকে লুকাতে শুরু করেছে। রুমে এসে দেখি কাকলি রাগী মুখে বসে আছে। আমি গিয়ে ওর কাছে বসে বললাম, কি ব্যাপার কাকলি, তোমাকে খুব রাগী মনে হচ্ছে জানো? তখন সে বলল, কেন, এখন কি আমি রাগও করতে পারবো না? তুমি তোমার বন্ধুর বাড়িতে প্রতিদিন চলে যাচ্ছ, এখন তো তোমাকে আমার সন্দেহ হচ্ছে। তুমি বন্ধুর নাম করে অন্য কোথাও যাও মনে হয়। আমি ওর মুখের দিকে হা হয়ে তাকিয়ে বললাম, কাকলি, যে যেমন তার সবাইকে তেমন মনে হয়। প্রতারণা সে নিজেই করে,
আর দোষ অন্যের উপরে চাপায়। একথা শুনে ওর মুখে ফ্যাকাশে হয়ে গেল। সে ঘাবড়ে গিয়ে বলল, কি বলতে চাইছো তুমি? আমি হেসে বললাম, আমি তো ঠাট্টা করছিলাম। তুমি তো দেখছি সত্যি ভয় পেয়ে গেছো। আমার কথা শুনে কথা তার মুখে আটকে গেল। সে অনেক কষ্টে বলল, না, আমি ভয় পেতে যাব কেন? আমি তো তোমাকে দেখে অবাক হচ্ছি। একে তো তুমি আমাকে না বলে বাড়ি থেকে চলে যাও, তারপরে আবার আমার প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে ঘুরিয়ে দাও। আমি ওর হাত ধরে বললাম, কাকলি, না জানিয়ে কেউ বাড়ি থেকে বের হলে কি হয়? ও বলতে লাগলো, এটা ঠিক না, স্বামী স্ত্রী একে অপরের সাথে সব কিছু শেয়ার করে নেওয়া উচিত, তাই না জানিয়ে ঘর থেকে বের হওয়া খারাপ। আমি বললাম, স্বামী না জানিয়ে বাড়ি থেকে বের হলে খারাপ, আর এই আইন দুজনের জন্য প্রযোজ্য তো? কাকলির কথা শুনে রেগে তার হাত ছাড়িয়ে বাইরে চলে গেল। আর সেখান থেকে বলতে লাগলো, না জানি কমলেশে বাড়ি থেকে কি খেয়ে আসো যে তোমার কথা শেষই হতে চায় না। কাকলি বাইরে গেল। আমি চিন্তা করতে লাগলাম, কেন সে আমাকে মিথ্যা বলে বাইরে যায়? ও আমাকে সরাসরি বলতে পারত যে আমি যখন তোমার ফোন পেয়েছি তখন বাড়িতে ছিলাম না, আমি আমার বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম, বা সে যাওয়ার আগে আমাকে অন্তত একটি মেসেজ পাঠাতে পারত। উল্টে ও আমার সাথে এমন আচরণ করলো যে সে কখনোই বাড়ির বাইরে যায় না। আজ আমি কাকলির সাথে এমনভাবে আলোচনা করছিলাম যাতে সে ঘাবড়ে যায় এবং আমাকে পুরো সত্যিটা বলে, কিন্তু তার পরিবর্তে সে আমাকেই দোষারোপ করে। এর মানে হলো যে ও কোথায় যায় সেটা আমাকে বলতে চায় না, যদিও এটি জানা আমার জন্য খুব জরুরি যে আমার স্ত্রী কোথায় যায়, সে কোনো সমস্যায় পড়েছে কিনা। আমার স্ত্রীর নিরাপত্তা আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই ভাবলাম আমি নিজেই খুঁজে বের করব। আমি প্রহরীর সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিলাম। সকালে অফিসে যাওয়ার আগে আমি প্রহরীকে ইশারায় বাড়ির বাইরে ডেকে এনে বললাম, দাদা, ম্যাডাম কটার সময় বাড়ি থেকে বের হয়? সে অবাক হয়ে বলল, আপনার অফিস ছুটির সময় হলেই তিনি বাড়ি থেকে বের হন। আর ঈশ্বরের চমৎকারে এমন যে ওই দিনগুলোতে আপনিও দেরি করে বাড়িতে আসেন, আর আপনার আসার আগেই ম্যাডাম বাড়িতে ফিরে আসেন। আমি প্রহরীকে ধন্যবাদ জানিয়ে আমার রুমে গিয়ে বসলাম। প্রহরীর তথ্য থেকে এটা বুঝতে পারলাম যে কাকলি কোনো না কোনোভাবে আগে থেকেই জেনে যায় যে আমি কমলেশে বাড়ি যাচ্ছি। এখন বুঝতে পারছি না যে আমি যদি আমার বউকে এই সম্পর্কে না বলি তবে আমার এই খবর কে তাকে দিচ্ছে। কাকলির প্রতি আমার অন্ধবিশ্বাস ছিল, তাই ভাবতে পারিনি যে সে আমার সাথে প্রতারণা করতে পারে। কিন্তু তারপর এই সব বিষয় আমাকে কষ্ট দিচ্ছিল। এখন আমাকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এতদিন পর আমি টেনশনে থাকতে শুরু করলাম, যেটা কমলেশ বুঝতে পেরেছিল। সে আমাকে বলল, কি ব্যাপার গৌতম, তোকে আজকাল খুব টেনশন লাগছে? এখন আমি তাকে কিভাবে বলবো যে আমার স্ত্রী আমাকে না জানিয়ে বাড়ি থেকে চলে যায় আর আমি তার কারণে টেনশনে থাকি? তাই বানিয়ে বললাম যে আমি বাবার জন্য দুঃখিত, তার রক্তচাপ ঠিক হচ্ছে না। আর এটা সত্যি ছিল। কমলেশ বলল, আঙ্কেল কি একা থাকেন? আমি বললাম, ছোট ভাইকে ফোন করে বলেছিলাম, সে আমাকে বলেছে যে সে সবসময় বাবার সাথে আঠার মতো লেগে থাকবে। বাবার ওষুধও বদলানো হয়েছে, কিন্তু তিনি ভালো হচ্ছেন না। কমলেশ বলল, এটা তো খুবই চিন্তার বিষয়। ভগবানের কাছে প্রার্থনা করি তোর বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আমার সাথে চল, আজকে বউয়ের জন্য বাজার করতে হবে, তার জন্মদিন, তাই তার জন্য একটা উপহার কিনতে হবে। বাজারে গেলে তোর মনও ভালো হয়ে যাবে। আমি নাতে মাথা নেড়ে বললাম, না বন্ধু, আমি যেতে পারবো না। আমার কথা যে শুনবে সে কমলেশ না। সে জেদ করতে লাগলো। আমি বিরক্ত হয়ে বললাম, তুই কেন সবসময় ছোট বাচ্চাদের মতো জেদ করতে থাকিস? মাঝে মাঝে তোর অন্যের সমস্যাও বোঝা উচিত। ও বলল, পৃথিবীর রসাতলে গেলেও তোকে আমার সাথে যেতেই হবে, কারণ আমি গিফট কিনতে পারি না। আমি ভারাক্রান্ত মনে তার সাথে গেলাম, কিন্তু সত্যি বলতে আজ ওর উপর খুব রাগ হচ্ছিল, কিন্তু ও আমার সাথে আঠার মতো লেগে থাকলো। আমার সেই দিনটার উপর রাগ হচ্ছিল যেদিন কমলেশের সাথে আমার বন্ধুত্ব হয়েছিল। ও খুব অদ্ভুত ধরনের মানুষ। ও অন্যের সমস্যা নিয়ে ভাবতো না, সে চাইতো শুধুমাত্র তার কথাই শোনা হোক। আমার বাড়ির পরিস্থিতির কারণে আমি টেনশনে, তার উপরে ও আমাকে বিরক্ত করে যাচ্ছিল। আমি একা না, তার আরও অনেক বন্ধু ছিল, তবুও কেন জানি না সে তার সাথে সব জায়গায় আমাকেই নিয়ে যেত। আজ যখন বাজারে গেলাম, সে বলতে লাগলো যে সে তার স্ত্রীর জন্য একটা নূপুর কিনতে চায়, আর আমি যেন তাকে ডিজাইন বাছাই করতে সাহায্য করি। তাড়াতাড়ি বাড়ি আসতে চেয়েছিলাম, তাই তাকে সাহায্য করতে লাগলাম। হঠাৎ আমার চোখ পড়ল খুব সুন্দর একটা নূপুরের উপর। সেটা এতটা সুন্দর যে দেখে আমার মন খুশি হয়ে গেল।
আমি বললাম, এইটা নে, বৌদিরও ভালো লাগবে। ও আমার পছন্দের নুপুর কিনে নেয়। তারপর আমরা যার যার বাড়িতে ফিরে আসি। আজ কাকলি বাড়িতেই ছিল আর আমাকে দেখে খুব খুশি হলো। ওদিকে এই কয়েকদিন থেকে আমি এত টেনশনে থাকতাম যে আমি খুশি হতে ভুলে গিয়েছিলাম। আমার কাছে বসে কাকলি কিছুক্ষণ এদিক সেদিকের কথা বলতে থাকলো আর আমি হ্যাঁতে উত্তর দিতে থাকলাম। তারপর ও বলল, তোমার সাথে কমলেশের বন্ধুত্ব কিভাবে হয়েছিল? ওর প্রশ্নে আমি হতবাক হয়ে গেলাম। এখন আমি বুঝতে পারছি, যখন থেকে আমি কাকলিকে বিয়ে করেছি, সে কোনো না কোনোভাবে কমলেশকে প্রতিটা কথার মধ্যে টেনে আনত এবং আমাকে তার সম্পর্কে প্রশ্ন করতে থাকত। কেন সে কমলেশের প্রতি এত আগ্রহী তা আমি জানতাম না। আমি তাকে বলেছিলাম যে ওর সাথে আমার বন্ধুত্ব মাত্র 1.5 বছরে। বিয়ের পরই ওর সাথে আমার বন্ধুত্ব হয়। আমার আগে অফিসে অনেক ছেলের সাথেই ওর বন্ধু ছিল, কিন্তু আমার সাথে বন্ধুত্ব হওয়ার পর সে সবাইকে এড়িয়ে চলে। এখন সে আমার সাথে সবসময় কথা বলতে থাকে, আমাকে সব জায়গায় সাথে করে নিয়ে যায়, এমনকি তার বাড়িতেও নিয়ে যায়। কিন্তু আমি যেতে চাইনি, কারণ তার স্ত্রী আমার সামনে সবসময় ঘোমটার আড়ালে থাকে, তাই প্রতিদিন ওর বাড়িতে যেতে ভালো লাগে না। কিন্তু এটা কমলেশ কিছুতেই বুঝতে চায় না। সে সবসময় সব কিছুতেই জোরাজুরি করে। এখন আমি তাকে নিয়ে ক্লান্ত। কাকলি তাড়াতাড়ি বলল, কারো সততা আর ভালোবাসায় বিরক্ত হওয়া উচিত না। ভগবান সেই যে সত্যিকারে বন্ধু পায়। আমি মাথা নাড়লাম। আজ আমি কাকলিকে কমলেশের ব্যাপারে বিস্তারিত বললাম। তখন কাকলি আমার হাত ধরে বলল, যদি কখনো জানতে পারো যে কমলেশ তোমাকে ঠকিয়েছে, তখন তুমি কি করবে? কাকলির প্রশ্নে আমার কান খাড়া হয়ে গেল। আমি বললাম, কীরকম প্রতারণা? ব্যবসায়িক না ব্যক্তিগত জীবনে? কাকলি বলল, ব্যক্তিগত জীবনে। মানে তোমার বন্ধু যদি তোমার অধিকার কেড়ে নেয়, তাহলে তুমি মন থেকে কিছু চাও, আর যদি তোমার কাছ থেকে তা কমলেশ কেড়ে নেয়, তাহলে তুমি কি করবে? ওর ওই প্রশ্ন আমাকে অস্থির করে তোলো। কমলেশ আর কাকলি কিছু ধাঁধা একে অপরের সাথে মিলে যেত। এখন তার এই প্রশ্নে উত্তর বললাম, কাকলি যদি সত্যি আমার হয়, তাহলে সে আমাকে ছেড়ে কখনো কমলেশের কাছে যাবে না। কাকলি বলল, তারপরও যদি কখনো এমন হয়, কমলেশের সাথে কি করবে? তার সাথে বন্ধুত্ব শেষ করে দেবে? আমি অস্থির হয়ে কাকলির দিকে ফিরে বললাম, কী সব ফালতু প্রশ্ন করছো, ওঠো, চা বানিয়ে নিয়ে এসো। কাকলি টেনশনে পড়ে গেল, কিন্তু সে কিছু না বলে রান্নাঘরে চলে গেল আর আমি রুমের ভিতরে পায়চারি করতে থাকলাম। এখন আমি চাইছিলাম সব কিছু আমার সামনে প্রকাশিত হোক, কিন্তু আমার হাতে কোনো প্রমাণ ছিল না। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে এই রহস্যের উন্মোচন করতে আমি সমস্ত সীমা ছাড়িয়ে যাব। এর জন্য আমাকে কাকলির উপরে কঠোর হতে হলেও আমি পিছু পা হব না। কিন্তু আমি কি জানতাম যে নিয়তি মনে মনে আমার জন্য অন্য কিছু চিন্তা করে রেখেছেন। যা ঘটেছে তা হলো এই যে, আমি পরের দিন অফিস থেকে ফিরে এসে যা দেখলাম, তাতে আমি হতভম্ব হয়ে গেলাম। কাকলি সেই নুপুরটা পরেছিল যেটা কাল কমলেশ ওর বউয়ের জন্য আমার সাথে গিয়ে কিনে এনেছিল। এই নুপুরটা দেখে আমি হতবাক হয়ে যাই। এখন পরিষ্কার বুঝলাম যে কমলেশ আর কাকলির মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক আছে। আমি বললাম, কাকলি, তুমি এত সুন্দর নুপুর কোথায় পেলে? এটা তোমার পায়ে খুব সুন্দর মানিয়েছে। আমি ইচ্ছা করেই তাকে তাড়াতাড়ি করে বললাম, যাতে কাকলি কিছু বুঝতে না পারে। মুচকি হেসে ও বলল, গৌতম, তুমি যখন অফিসে যাও, আমি প্রায় আমার বান্ধবী বাড়িতে যাই, সেই বান্ধবী আমাকে দিয়েছে। এখন পুরো প্ল্যান ভেবে নিয়েছি। তাই পরের দিন অফিসে কমলেশকে বললাম, আজকে তোদের বাড়িতে ডিনার করতে যাব। ও খুব খুশি হয়ে সঙ্গে সঙ্গে একটু দূরে গিয়ে তার স্ত্রীকে ফোন করলো। ছুটির ঘণ্টাখানেক বাকি ছিল। তখন আমি কমলেশকে কিছু না বলে গোপনে অফিস থেকে বের হয়ে ওর বাড়ির দিকে এগোতে লাগলাম। ওর বাড়িতে পৌঁছেই হঠাৎ দরজা খুলে ভিতরে ঢুকলাম। তারপর সামনের দৃশ্য দেখে মনে হচ্ছিল আমি মাথা ঘুরে পড়ে যাব, কারণ সামনে আমার স্ত্রী কাকলি বসে। কাকলি আমাকে দেখে একটু ভয় পেয়ে গেল। আমি এগিয়ে গিয়ে বললাম, কাকলি, তুমি আর এখানে? এদেরকে চিনলে কি করে? কাকলি কাঁদতে কাঁদতে আমার পায়ের কাছে পড়ে বলল, তুমি আমার কথা শোনো, আমি তোমাকে ঠকাইনি গৌতম। তুমি তো জানো তোমার বাবার বন্ধুর ঘরে যমজ মেয়ের জন্ম হয়েছিল। তাদের দুজনের চেহারাই একই রকম ছিল। তোমার বিয়ে কাকলির সাথে ঠিক হয়েছিল। সেও তোমাকে খুব ভালোবাসতো, কিন্তু বিয়ের তারিখে এগিয়ে এলে তাকে একটু নার্ভাস দেখাচ্ছিল। তাই আমার সন্দেহ হয়েছিল যে কিছু একটা গড়বড় আছে। আমি তাকে অনেকবার জিজ্ঞাসা করলেও সে ভিতরের কথা খুলে বলেনি। বিয়ের দিন সকালে চিঠি লিখে কাকলি বাড়ি থেকে পালিয়ে যায়, যেটাতে সে লিখেছিল যে
সে অন্য কোনো ছেলেকে ভালোবাসে এবং সেই ছেলেটির সাথেই পালিয়ে গেছে। এটা পড়ে বাড়ির সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। বাবার আমার সামনে হাত গুটিয়ে আমাকে বললেন, মনালি, তুই আমাদের সম্মান বাঁচা। কাকলির বদলে তুই পাত্রী হ। আর আমাকে বাবার অনুরোধ মানতে হলো, আর আমি বধূ হয়ে তোমার সাথে চলে এলাম। বাড়ির সবাই উল্টো নাটক তৈরি করে যে মোনালি একটা ছেলের সাথে পালিয়ে গেছে। আমি নির্দোষ, তবু বাড়ির সবাই আমার ঘাড়ে সব দোষ চাপালো। তারপর থেকে আজ পর্যন্ত আমি তোমার সাথে কাকলি হয়ে আছি। একদিন কমলেশ আমাদের বাড়িতে খাবার খেতে এসেছিল। আমি তাকে চিনতাম না, কিন্তু কাকলির সাথে আমার মিল থাকায় সে আমাকে চিনতে পেরে যায়। সে যখন বাড়িতে গিয়ে কাকলিকে এই কথা বলে, তখন কাকলি আমাকে ফোন করে এবং আমাদের মধ্যে আবার যোগাযোগ হয়। আর তাই কমলেশ তোমাকে জোর করে ওর বাড়িতে নিয়ে যেত, যাতে আমরা দুই বোন একসাথে সময় কাটানোর সুযোগ পাই। তুমি আর কমলেশ বারান্দায় বসে থাকতে, আর কাকলি আর আমি ওর রুমে বসে থাকতাম। তারপরে আমি কাকলির পিছনের দরজা দিয়ে তোমার আগেই বাড়িতে ফিরে আসতাম। আমি তোমার অফিসের টাইমে বাড়িতেই থাকতাম, কারণ হঠাৎ তুমি বাড়িতে এলে আমাকে জিজ্ঞেস করবে আমি কোথায় গেছিলাম। তখন আমি কী উত্তর দিতাম? যেদিন কাকলি বাসায় তুমি যেতে, সেদিন সে আমাকে তোমার আগেই ফোন করে ডেকে নিত, তাই তুমি কখনই জানতে পারোনি। সেই সময় কাকলিও রান্নাঘর থেকে বেরিয়ে এলো। সে আমার সামনে হাত জোড় করে কাঁদতে লাগলো এবং বলল, গৌতম, আমাকে ক্ষমা করো। আমি কমলেশকে ভালোবাসতাম, ভালোবাসি অন্য কাউকে, আর বিয়ে তোমার সাথে করলে সেটা তোমার সাথে অন্যায় হতো। তাই আমি বাড়ি থেকে পালিয়ে যাই। মোনালির রূপে তুমি আমার থেকেও ভালো বউ পেয়েছো। আমি যা করেছি তার জন্য দয়া করে একে শাস্তি দিও না। আমি মোনালির হাত ধরে ওকে বাড়িতে নিয়ে এলাম। আমি কমলেশের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি, যদিও মোনালি প্রতিদিন আমাকে বোঝানোর চেষ্টা করে। সে চায় আমি কমলেশ এবং কাকলির সাথে মিটামিট করে নিই, কিন্তু আমি এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। দয়া করে আপনারা বলুন আমি কি করব? কমলেশ আর কাকলিকে ক্ষমা করে দেব, নাকি তাদের থেকে দূরেই থাকবো? প্লিজ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।